হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতোই আমরা আমাদের সেই ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিতে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অধিক আগ্রহ বুকে জমা করে নিয়ে ভূত এফএম শোনার জন্য অপেক্ষা করছেন। তো প্রিয় লিসনার্স, এই ক্ষণক্ষণে শীতের মধ্যে যদি কম্বল ঢাকা দিয়ে ভূত এফএম শোনা যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে। তো তার জন্য আপনাদের কাছে আজকে দুটি ইমেল এপিসোড নিয়ে আসলাম, যেটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি আশা করি। তো আজকের এই দুটি ইমেল এপিসোডকে পাঠিয়েছেন, একটি পাঠিয়েছেন আমাদের কিশোরগঞ্জ জেলার বিলের ওই পার থেকে এবং আরেকটি পাঠিয়েছেন রংপুর বিভাগ থেকে। তো আজকে আমি প্রথম এপিসোডটি শুরু করছি আমাদের বাড়ির যে বিলের ওই পারে একজন ভাই আছে, ওনার এপিসোডটি আজকে আমি আপনাদের কাছে পেশ করছি প্রথমেই। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করবেন, আমি আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমরা দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। আজকের প্রথম ইমেল এপিসোডটি পাঠিয়েছেন আমাদের বিলের ওই পার থেকে আমার এক দুঃসম্পর্কে ফুফুর ছেলে। তো তার নাম হচ্ছে তুষার। তো তুষারদের কিন্তু অনেক বড় একটা বাড়ি রয়েছে এবং ওই বাড়ির পাশে তাদের একটা বড় পানের বাগানও রয়েছে। তো তুষারদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকার কারণে তাদের বাড়িতে আমরা মানে আগে বেড়াতে যেতাম এবং তারাও আমাদের বাড়িতে বেড়াতে আসতো। তো আমরা যখন তাদের বাড়িতে বেড়াতে যেতাম তখন দেখতে পেতাম যে তাদের বিশাল একটা বাড়ি রয়েছে। এই বাড়ির মধ্যে আশ্চর্যের বিষয় ছিল যে এত বড় বাড়িতে শুধু একটি মাত্র ঘর বাড়ি, মানে একটা ঘর বাঁধা ছিল এবং ওই ঘরের মধ্যে কিন্তু তুষার এবং তুষারের বাবা মারা থাকে। এবং তাদের বাড়ির ওই পাশে একটা বড় রকম পানের বাগান ছিল, যে পানের বাগানটা কিনা তুষারের বাবা চাষ করতো এবং চাষ করার পর পানগুলো বিক্রি করতো, বিক্রি করে তাদের সংসারও চালাতো। তো এইভাবে কিন্তু তুষারদের মানে চলাফেরা চলতে থাকতো। তো যাই হোক, তুষাররা এভাবে চলাফেরা করতে থাকে এবং সে আমাকে কালকে একটা নক দেয় মেসেঞ্জারে। দেওয়ার পর সে বলল যে, ইমন ভাই, আজকে তো আমাদের সাথে মানে খুব খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছিল। তো আমি বললাম যে কি ঘটনা ঘটে গিয়েছিল। তখন সে আমাকে বললো যে আচ্ছা আমি একটা ইমেইল লিখি, ইমেইল লেখার পর আমি আপনাকে পাঠিয়ে দিই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন। তখন সে আমাকে এই ইমেল এপিসোডটি পাঠায়। তো ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমন ভাই এবং প্রিয় শ্রোতাবৃন্দ, সবার আগে আমার সালাম নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও কিন্তু খুবটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে আমাদের যে পানের বাগান ছিল, ওই পানের বাগানে একটি কর্মকর্তা মানে কালকে মারা গিয়েছে। তো তার জন্য আমি একটা দুঃখিত এবং খুব ভয়ানক একটা স্টোরি আজকে লিখতে যাচ্ছি। তো স্টোরিটা খুব বড় হয়ে গিয়েছে। তো তার জন্য যারা যারা খুব লম্বা হিসেবে শুনতে চান না তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ক্ষমা প্রার্থনা করছি। তো যাই হোক, আজকের ঘটনাটা আমি শুরু করছি। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলাতে। তো কিশোরগঞ্জের যে একটা ভাস্করখিলা বিল আছে, ওই বিলের পাশে আমার বাড়ি। এই বাড়িতে আমি এবং আমার বাবা মা আমরা থাকি। তো থাকার পর আমাদের যে বাড়িটা আছে ওই বাড়ির পাশে একটা পানের বাগান আছে। ওই পানের বাগানের মধ্যে এমন একটি ঘটনা ঘটে যায় যেটি মানে এখনো আমাদের হৃদয়টা ছুঁই ছুঁই করতে থাকে। তো আমরা যখন পান চাষ করি তখন পান চাষ করার সময় আমাদের দুজন লেবার ছিল। ওই লেবারগুলোর কাজ ছিল মানে আমাদের যখন পান গাছগুলো লাগাতাম, তো লাগানোর সময় আমরা দুইটা লেবার দিয়ে আর কি মাটিগুলো মানে গুঁড়ো গুঁড়ো করতাম এবং পান গাছের মধ্যে যে পানি টানি দেওয়া হতো সেই পানি টানি দেওয়ার জন্য আমরা দুইটা লেবার রাখি দিই এবং এই লেবারগুলোর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতো। কেননা আমাদের যে পানের বাগানটা ছিল ওই পানের বাগানটা ছিল খুব বড় এবং বিশাল আকৃতির ছিল। তো তার জন্য দুইজন লেবার লাগতোই, কেননা আবার তাদের সাথে সাথে কিন্তু আমরাও তাদের সাথে সহযোগিতা করতাম কাজে। তো যাই হোক, এভাবে কিন্তু আমাদের চলতে থাকে পানের বাগানের চাষকর্ম। তো আমাদের বাবা কিন্তু পান বিক্রেতা। তো পান বিক্রি করে তিনি কিন্তু অনেক টাকা ইনকাম করে থাকে। তো যাই হোক, আজকে থেকে প্রায় এক সপ্তাহ আগের ঘটনাটা বলি আপনাদেরকে। তো আজ থেকে এক সপ্তাহ আগে তখন ছিল শুক্রবার। ওই শুক্রবারে মানে দুইটা লেবারের ছুটির দিন ছিল। ছুটির দিন থাকার কারণও আমার আব্বু বলছিলেন যে দুইটা লেবারকে আজকে ফোন করো যে আসার জন্য, কেননা আজকে পান বাগানের মধ্যে অনেক রকমের ওষুধ দিতে হবে, তার জন্য তাদেরকে প্রয়োজন পড়বে। তখন আমি তাদেরকে ফোন দিয়ে বললাম যে ভাইয়া আপনারা চলে আসেন আমার বাগানে। তো আব্বু বলেছেন যে একটু দরকার আছে আপনাদেরকে। তখন ওই দুজন লেবার ভাই আমাদের বাড়িতে চলে আসেন এবং আসার পর আমার আব্বু বললেন যে আজকে পানের বাগানের মধ্যে অনেকটা ওষুধ দেওয়া হবে, তোমরা আজকে আমার সাথে থাকবে এবং ওষুধগুলো এক একটা পানের গাছের গোড়ার মধ্যে তোমরা দিতে থাকবে। তার কারণ হচ্ছে ওই সময় একটা আর কি রোগ আসছিল,
মানে পান বাগানে পানের মানে পাতাগুলো সব ফোটা হয়ে যায় এবং কিরকম একটা রোগের বিস্তার শুরু হয়ে গিয়েছিল আমাদের মানে বিলের পাশের যত পান বাগান ছিল। তো তার জন্য আমার আব্বু মানে একটা ওষুধ কিনে নিয়ে আসছিলেন, যেটার কারণে পান বাগানগুলো যাতে সুস্থ থাকে। তো যাই হোক, এভাবে কিন্তু তাদেরকে ডেকে আনার পর তাদের কিছু ওষুধ দেওয়া হয়, যে ওষুধগুলো বালতির মধ্যে একটার সাথে আর একটা মেশাতে হবে। তো তার জন্য তারা এই বালতির মধ্যে ওষুধগুলো মিশিয়ে দেয়। তো সারাদিন কিন্তু ওরা মানে তারা মানে পান গাছের গুঁড়িতে ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পর পর তারা মানে মানে দুপুরবেলা জিরায় এবং জিরানোর পর আবার গিয়ে খাওয়া দাওয়ার পর আবার গিয়ে তারা কাজে নিয়োজিত হয়ে পড়েন। তো ওই দিন কিন্তু কাজটা অনেক লম্বা ছিল। তো তার কারণ হচ্ছে আমাদের পান বাগানটা প্রায় 2 কাঠা জমির মতো ছিল। ওই 2 কাঠা জমির মধ্যে পুরোটা পানের চাষ করা হতো এবং ওই পানের গাছগুলোর যত্ন নেওয়া লাগতো মানে খুব গভীরভাবে। এক একটা পানের গাছকে এক একটা বাচ্চার মতো মানে যত্ন নেওয়া হতো। তো এক একটা পান গাছও কিন্তু অনেক ভালো ফলন দিত। তো যার কারণে এতটা যত্ন নেওয়া হতো পান গাছগুলোর। তো যাই হোক, আমি যখন বিকেলবেলা হয়ে যায়, বিকেলবেলা আমি খেলতে যাই আমার বন্ধু বান্ধবদের সাথে। তো আমি খেলতে খেলতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন আমার আম্মু মানে আমাকে ডাকছিল। ডাকার পর আমি আমার আম্মুর কাছে আসলাম। আসার পর আম্মু বলছিলেন যে আজকে তো মানে কামলা 2জন লোক তো এখনো আসেনি বাড়িতে, আর তোর আব্বু তো এখনো বাড়িতে আসেনি। তখন আমি বললাম যে কেন, কি হয়েছে? আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো তারা মানে তাদের না আসার কারণ দেখে আমি পান বাগানের দিকে রওনা দিই। তখন রওনা দিয়ে দেখতে পেলাম যে ওইখানে মানে কেউ নেই। তবে পান বাগানের যে বেড়াটা থাকে ওইটা আর কি, যে পাটের যে ফুলা হয়, ওই পাটের ফুলা দিয়ে কিন্তু পানের বাগানের বেড়াটা দেওয়া হয়। তো পান বাগানের বেড়াটা আমি পুরোটা মানে খুঁজতে থাকি। তো খুঁজতে খুঁজতে আমি এক পর্যায়ে গিয়ে দেখি যে পানের যে বেড়াটা ছিল পান বাগানের, ওই বেড়াটার মধ্যে মানে একটু ছিদ্র ছিল, যে ছিদ্রটা দিয়ে একটা মানুষ মানে আসা যাওয়া করতে পারবে এরকম। তো এটা দেখার পর আমি ভাবলাম যে এটা যদি এখানে থাকে তাহলে শেয়াল বা কিছু একটা ঢুকে পড়বে, ঢোকার পর পান গাছগুলো নষ্ট করে দিবে। তারপর আমি ভাবলাম যে এই ছিদ্রটাকে যে কোনোভাবে বন্ধ করতে হবে, না হলে পান বাগানে কোনো রকম ক্ষতি হতে পারে। তারপর আমি বাড়িতে চলে আসলাম। আসার পর আমার আম্মুকে বললাম যে আম্মু, আজকে একটা মানে পান বাগানের যে সাইডে ছিল, ওই সাইডে একটা বেড়া ছিল, ওই বেড়াটা না একটু ভাঙা টাইপের ছিল, মনে হয় কেউ ভেঙে দিয়েছে। তো আম্মু বলল যে কি বলিস এসব, নিয়ে কয়েকটা মানে ফুল আনে নিয়ে মানে বেড়াটা ঠিক করে দিয়ে আয়। তখন আমি বললাম যে মানে সন্ধ্যা তো 7টা 8টা বেজে গিয়েছে, পান বাগানে কি এখন যাওয়াটা ঠিক হবে? তখন আম্মু বললেন যে পাগল নাকি তুই, যা, ওইখানে গেলে সমস্যা কি হবে? তখন আমার আম্মু বললেন যে যা, কোনো সমস্যা হবে না। তখন আমি বললাম যে আচ্ছা, ফোলাগুলো আমার কাছে দেও। তখন ওই ফোলাগুলো নিয়ে আমি পান বাগানের দিকে রওনা দিই। তো পান বাগানের যে শেষ মাথাটা ছিল, ওই শেষ মাথার মধ্যে মানে মানে ফোটা জায়গাটা ছিল। তখন আমি ওইখানে পৌঁছতে পারি এবং পৌঁছানোর পর আমি ওই ফোঁটাটাকে আবার দেখতে পাই। দেখার পর আমি ওইখানে ফোলা গেড়ে দেই এবং গেড়ে দেওয়ার একটু পর মানে দেখতে পাই যে মানে একবারে মানে আবদ্ধ হয়ে গিয়েছে। তখন আর বোঝা যাচ্ছিল না যে ওইখানে কেউ ভেঙে দিয়েছিল। তখন আমি ভাবলাম যে মানে আমি দেখতে পাই ওই পান বাগানের ভিতরে কেউ একজন নাড়াচাড়া করছে। তখন আমি কিছুক্ষণ চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি যে পান বাগানের ভিতরে কোনো চোর ঢুকলো নাকি। তো তার কারণ হচ্ছে মানে পান বাগানের মধ্যে কারো হাঁটার শব্দ ছিল এবং মানে কিছু ভেঙে ফেলছে এরকম শব্দ হচ্ছে। তখন আমি দৌড়ে পান বাগানের যে গেটটা ছিল, মেইন গেটের মধ্যে আমি চলে যাই এবং চলে যাওয়ার পর আমি ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি অপেক্ষা করতে থাকি, কেননা ওই চোরটা তো পান বাগানের গেট দিয়ে বের হবে, তখন আমি তাকে ধরে ফেলবো। তখন দেখতে পাই যে আমি যখন 10-15 মিনিট দাঁড়িয়ে পড়ি, তখন আমি দেখতে পাই যে কেউ এখানে বেরিয়ে আসছে না। তখন আমি ভাবলাম যে যদি কোনো চোর হয় তাহলে তাকে পিটাতে হবে। তার জন্য আমি আমার পিছন থেকে দেখতে পেলাম যে একটা বড় রকমের একটা লাঠি ছিল। ওই লাঠিটাকে আমি নিয়ে ওই পান বাগানের ভিতরে ঢুকে পড়ি। আমাদের ঢোকার পর আমি অনেকটা খুঁজতে থাকি। তো পান বাগানটা এতটা বড় ছিল যে পুরোটা খুঁজতে খুঁজতে আমার অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমি খুঁজতেই থাকি এবং খুঁজতে খুঁজতে আমি কাউকে না পেয়ে আমি ভাবলাম যে হয়তো আমার মনের ভুল ছিল। যাই হোক, আমি বাড়িতে চলে যাই, অনেকটা রাত হয়ে গিয়েছে, তখন প্রায় এসারে আজান দিবে মনে হয়। তো আমি কিন্তু বাড়িতে মানে পানের বাগান থেকে বের হয়ে যাচ্ছিলাম। যখনই আমি বের হতে যাব তখন আমি শুনতে পাই যে আমার পিছনে হয়তো কেউ একজন হাঁটা চলা করছে। তখন আমি এটা শুনতে পেরে আমি ভাবলাম যে হয়তো চোরটা এখানে আবার রয়েছে, কিন্তু তখন আমি মানে আমার মাথায়
সেন্স কাজ করছিল না যে রাত্রি হয়েছে, এখন চোর তারা তো অন্য কিছু হতে পারে। কিন্তু আমি তখন একমত মানে ভেবে নিয়েছিলাম যে এটা চোর হবে। তখন আমি মানে পিছন থেকে ঘুরে যাই এবং ঘুরে দেখতে পাই যে পান বাগানের যে শেষ মাথাটা ছিল, ওই শেষ মাথার মধ্যে একজন লোক বসে রয়েছে, কালো কাপড় পরা এবং কালো দেখাচ্ছে সবটা। কিন্তু আমি তখন মানে ওই দিন কিন্তু একটা চাঁদের একটা আলো ছিল, তো ওই চাঁদের আলো থাকার কারণে আমি ভাবলাম যে আমি ওর কাছে যাব, কাছে গিয়ে আমি তাকে দেখতে চাই এবং তাকে আজকে পিটিয়ে লাল করে দেব। তখন আমি যে কথা সেই কাজ, আমি এগোতে থাকি ওই চোরটার দিকে এবং আস্তে আস্তে এগোতে থাকি যাতে সে আমাকে টের না পায়। তখন আমার হাতে একটা বড় রকম একটা লাঠি ছিল। আমি মনে মনে ভাবতে থাকি যে আমার লাঠিটা দিয়ে তাকে একটা আঘাত করব এবং আঘাত করে মেরেই ফেলবো আজকে। বাগানের মধ্যে সে চুরি করতে এসেছে, এতটা রং পেয়েছে নাকি। তখন আমি এরকম মনের মধ্যে রাগ ফুঁসতে ফুঁসতে আমি তার কাছে এগোতে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে আমি যখন তার কাছে 10 কাইকের মতো ছিল, মানে 10 কদম ছিল, তখনও কিন্তু সে আমাকে, আমার শব্দ শুনে সে কিন্তু উল্টে এখনো দৌড় দিচ্ছে না। তখন আমি ভাবলাম যে এটা আবার কেমন চোর হতে পারে। তখন আমি ভাবলাম যে তাকে একটা বাড়ি দিয়েই দিব। তখন আমি তার কাছে দৌড়ে যাই এবং দৌড়ে গিয়ে তাকে একটা বাড়ি দিয়ে দেই। বাড়ি দেওয়ার পর আমি দেখতে পারি যে তার সামনে কিছু হাড়গোড় ছিল। হাড়গোড় ছিল মানে কোনো একটা ছাগলের হাড়গোড় ছিল, মানে সেটা খাচ্ছিল। সেটা দেখে আমি মানে খুব ভয় পেয়ে যাই এবং তার মুখটা ছিল খুব কুৎসিত কালো। সেটা দেখার পর আমার মানে আর কোনো ভয়ের মানে মাথা কোনো কাজ করছিল না। তখন আমি ভাবলাম যে আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাব। তখন আমি লাঠিটা হাত থেকে ফেলে আমি এক দৌড়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে আমি হাঁফাতে হাঁফাতে আমার জান শেষ হয়ে যাচ্ছিল। আর আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে, কিরে তুষার কি হয়েছে তোর, এভাবে হাঁপাচ্ছিস কেন? তখন আমার আম্মুকে বললাম যে আম্মু আমি আজকে পান বাগানে যাওয়ার পর দেখতে পেলাম কারো একজন পায়ের ছাপ ছিল। তো আমি এটা দেখার পর আমি তাকে ফলো করতে থাকি এবং তাকে আমি দেখতে পারি, কিন্তু সেটা একটা ভয়ঙ্কর একটা পিশাচ ছিল যেটা কিনা মাংস খাচ্ছিল। তো আমি এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই আম্মু, আমি তাকে একটা বাড়িও দিয়ে ফেলি। তখন আমার আম্মু বলেন যে হাই হাই সর্বনাশ, তুই এটা কি করলি, তুই তো এখন তোর নিজের সর্বনাশ ডেকে আনলি। তখন আমার মনের ভিতরটা একবারে ভয়ে ফুটে উঠছিল। আমি ভাবছি যে কি থেকে কি করব আমি, আমাকে যদি পিশাচটা এখন আবার ধাওয়া করে পিছন পিছন, আমি তো এখন মরেই যাবো প্রায়। তখন আমার আব্বু আসে একটু পরে, আসার পর জিজ্ঞেস করছে তোমাদের কি হয়েছে, তুমি ভেবে মানে চিন্তা করছো কেন, কি নিয়ে ভয় পাচ্ছ? তখন আমার আব্বুকে আমার আম্মু সবটা খুলে বললেন যে তুষার আজকে একটা কাণ্ড করে বসেছে। যখন পানের বাগানে সে গিয়েছিল সন্ধ্যার সময়, তখন সে দেখতে পায় যে একটি পানের বাগানের সাইডে ফুটো ছিল। তখন আমি তাকে কিছু ফুলা দিয়ে পাঠিয়ে দেই কিন্তু তখন সে এখানে একটা কাণ্ড করে বসেছে, একটা পিশাচকে যে আঘাত করে ফেলে এসেছে। তখন আমার আব্বু বলছেন যে হাই হাই সর্বনাশ, তুই এটা কি করলি বাচ্চা, তুই এটা তো না করলেও পারতি। তখন তাদের এমন কথা শুনে আমার ভিতরটা ভয়ে ফাটল ধরে যাচ্ছিল। আমি ভাবছি যে আমি কি থেকে কি করব। তো যাই হোক, এভাবে কিন্তু মানে রাতটা পার হয়ে যায়। আমরা তখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর দিন সকালবেলা আবার 2টা কামলা আবার চলে আসে কাজের লোক। তো আসার পর তারা বলছে যে আজকে পানের বাগানে কি কাজ করব। তখন আমার আব্বু বললেন যে আজকে তো পানের বাগানে অনেক কাজ রয়েছে। আজকে কাজগুলোর মধ্যে কাজ হচ্ছে যে পানের বাগানের নিচে ওষুধ দিতে হবে। তো কালকে তো পুরোটা ওষুধ দিয়ে শেষ করা হয়নি, আজকে পুরোটা ওষুধ দিয়ে শেষ করে ফেলো। তখন মানে কামলা লোকগুলো বলছিল যে আচ্ছা ঠিক আছে আমরা যাই তাহলে। তখন আমার আব্বু মানে পিছন থেকে একটা ডাক দিলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন যে এদিকে এসো, শুনে যাও। তখন তারা আসেন এবং আসার পর আমার আব্বুর সাথে বসেন। বসার পর আমার আব্বু বলছিলেন যে কালকে তো একটা কাণ্ড হয়ে গিয়েছে পানের বাগানে। তখন তারা জিজ্ঞেস করলেন যে আঙ্কেল কি হয়েছে। তখন আব্বু বললেন যে কালকে যখন পান বাগানে তুষার গিয়েছিল, তখন তার সাথে একটা পিশাচের দেখা হয়। তখন পিশাচটা সে পিশাচের উপর একটা বাড়ি দিয়ে দেয়। বাড়ি দেওয়ার পর সে দেখতে পারে যে একটা পিশাচ ছিল। তখন সে দৌড়ে বাড়িতে চলে আসে। এখন ভাবছে যে তুষারের কোনো ক্ষতি হবে নাকি। তখন কাজের 2টা লোক যে ছিল তারা মানে খুব ভয় পেয়ে যায়। তারা বলছে যে এটা কি করলো তুষার কি জানে না ওইখানে যে পিশাচের কারখানা থাকে। আমরা এমনিতেই সকালবেলা কাজ করি এবং বিকালবেলা কাজ করি, রাত্রিবেলা তো এখানে অনেক রকম পিশাচের কারখানা দেখা যায় হয়তো। তখন আমার আব্বু মানে চিন্তা করছেন এবং আমারও বুকটা খুব চিন্তায় ফেটে যাচ্ছিল।
তখন ভাবছিলাম যে কি থেকে কি করা যায়, কিন্তু তখন আর কিছু করার ছিল না। তখন কামলা দুইটা লোক বলছিল যে আচ্ছা তাহলে দেরি হয়ে যাচ্ছে, আমরা পান বাগানে চলে যাই পান বাগানে কাজ করার জন্য। তখন আমার আব্বু বললেন যে হ্যাঁ চলো, আমিও আজকে তোমাদের সাথে যাব। তখন আমার আব্বু এবং দুজন কামলা লোক ওই পান বাগানে চলে যায়। যাওয়ার পর তারা কাজে লেগে পড়ে এবং কাজ করতে করতে তারা যখন দুপুর হয়ে পড়ে, তখন আমার আম্মা বললেন যে আজকে তাদের জন্য ভাত নিয়ে চলে যাও, তারা আজকে বাড়িতে আসতে পারবে না। তখন আমার আম্মু তাদের জন্য ভাত বেড়ে দিল। তো ওই ভাতগুলো নিয়ে আমি পান বাগানে চলে যাই। পান বাগানে চলে যাওয়ার পর তাদেরকে ডেকে বললাম যে ভাইয়া আপনাদের জন্য ভাত নিয়ে এসেছি, আর আসেন ভাতগুলো খেয়ে যান আগে। তখন কামলা লোকগুলো আমার কাছে আসে এবং আসার পর তারা আমার কাছে বসার পর তারা আমাকে বলল যে তুষার কালকে তোমার সাথে কি ঘটেছিল। তখন আমি খুব ভয়ে ভয়ে মানে আমি বলতে চাইছিলাম না প্রথমে, তারপর তারা যখন জোরাজুরি করছিল তখন ভয়ে ভয়ে বলছিলাম এরকম ঘটনা যে আজ কালকে আমি যখন রাত্রিবেলা এসেছি ওই পানের বাগানের কোনাটার মধ্যে দেখতে পাই যে একটা কালো রকমের একটা লোক বসেছিল, কিন্তু আমি তাকে জোর ভেবে গিয়ে তাকে একটা জোরে একটা বাড়ি দিয়ে ফেলি। তো বাড়ি দেওয়ার পর আমি দেখতে পাই তার সামনে কিছু হাড় গুড় ছিল এবং মাংস ছিল, যেটা সে খাচ্ছিল চিবিয়ে চিবিয়ে। আমার দিকে তার চাহনি ছিল খুব ভয়ঙ্কর। সেটা দেখে আমি এক দৌড় দিয়ে বাড়িতে চলে যাই। তখন আমার এরকম কথা শোনার পর কামলা লোকগুলো মানে ভয় পেয়ে যায়। তারা ভাবছে যে এই পান বাগানে আর কাজ করা যাবে না, তুষার যে কাণ্ড করেছে না জানি কোন দিন আমাদের উপরে ভর করে পড়ে ফেলে এই পিশাচটা। তখন আমি বললাম যে আরে এটা তো মানে পিশাচের একটা মানে কাণ্ডকলাপ হবে, আমি তো বাড়ি দিয়েছি, এখন কি করা যাবে, তোমরা তার জন্য কি কাজ ছেড়ে চলে যাবে নাকি। তখন তারা বলছিলেন যে না দেখো, আমাদের উপর যদি কোনো প্রভাব আসে তাহলে তার দায় ভাই কে নিবে। তখন আমি বললাম যে আরে ছাড়ো তো, এসব কিছু হবে না, মানে তাদেরকে তো একটা সান্ত্বনা দিতে হবে। তখন তখন আমি এরকম তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম, বলার পর যখন তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তখন আমি তাদের বাটিগুলো বাড়িতে নিয়ে আসলাম। আসার পর তাদের মানে তারা আবার কাজে লেগে পড়ে, কিন্তু তখন তারা এমন কাজ করছিল যে পানের বাগানের গাছ মনে ছিল প্রায় 1000 গাছের মতো ছিল। তো তারা প্রায় 900 গাছের মধ্যে ওষুধ দিয়ে ফেলে। তো আর 100 গাছের নিচে ওষুধ দিতে তারা দেখছে যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তখন তারা ভাবলো যে পানের গাছগুলোর মধ্যে যদি আজকে ওষুধ না দেই তাহলে কালকে তো কুয়াশার মধ্যে ভিজে যাবে। তো তার জন্য তারা পানের গাছগুলোকে ওষুধ দিয়ে শেষ করে তারপর বাড়িতে যাবেন তারা বলে সিদ্ধান্ত নেন, এবং তারা কাজগুলো শেষ করার জন্য তারা অনবরত কাজ করে চলেই যাচ্ছেন। তো তারা কাজ যে করছেন, তো কাজ করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তো সন্ধ্যা ঘনিয়ে আসার পর আমার আম্মু আমাকে বললেন যে আজকে তো কামলা লোকগুলো এখনো বাড়িতে কোদালগুলো রেখে যায়নি, গিয়ে দেখো তো তারা মানে কি করছে। তখন আমি বললাম যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এমনি কালকে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি এখন যেতে পারবো না। তখন আমার আম্মু বললেন যে আচ্ছা চলো আমিও যাই তোমার সাথে। তখন আমার আম্মু আর আমি গেলাম ওই পানের বাগানে। তখন পান বাগানে গিয়ে দেখতে পেলাম যে কামলা লোকগুলো যে ছিল তারা একজন লোক পান বাগান থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। তো দৌড়ে বেরিয়ে আসার পর আমরা তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তুমি দৌড়াচ্ছ কেন ভাবে। তখন সে বললো যে তাড়াতাড়ি বাড়িতে চলে আসার আগে। তখন আমরা বললাম যে আরে কি হয়েছে বলে তো যাও। তখন সে বলল যে বাড়িতে গিয়ে বলবো, তাড়াতাড়ি আমার সাথে চলে আসেন আগে। তখন আমরা বললাম যে তোমার সাথের লোকটা কোথায়। তখন সে বলল যে সাথের লোকটা মানে মারা গিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। তখন আমরা মানে খুব ভয় পেয়ে যাই, এবং ভয় পাওয়ার পর আমরা বললাম যে আচ্ছা আম্মু তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, এখানে খুব খারাপ কিছু মনে হয় ঘটে গিয়েছে। তখন ওই কামলা লোকটার সাথে আমরাও চলে আসি। আসার পর বাড়িতে আসার পর ওই কামলা লোকটা মানে খুব জোরে জোরে শ্বাস ফেলছিল এবং বলছিল যে আমাকে পানি দেন পানি দেন। তখন আমার আম্মু তাকে অনেকটা পানি দেয়, সে অনেকটা পানি পান করে, পান করার পর সে মাথার মধ্যে কিছুটা পানি ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পর সে বলছিল যে আমার মাথাটা খুব নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি করবো আমি বুঝে পাচ্ছি না। তখন আমার আম্মু ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছে বাবা, একটু খুলে বলো না, আর তোমার সাথের লোকটার মারা গিয়েছে কিভাবে আবার। তখন সে লোকটা আবার বলল যে আমরা দুজন কাজ করছিলাম, তো আমরা 100টা গাছ বাকি ছিল, আমরা ভাবলাম যে ওই গাছটার সবগুলো গাছকে একবারে ওষুধগুলো দেওয়ার পর আমরা সবাই বাড়িতে একবারে ফিরে যাব। যেহেতু কালকে সকালবেলা যদি কুয়াশা পড়ে তাহলে গাছগুলোর মধ্যে আর ওষুধগুলো দেওয়া যাবে না এবং ওষুধগুলোর মানে ডেট ওভার হয়ে যাবে। তখন আমরা কাজ করতে থাকি এবং একটা করে দিতে থাকি। তো প্রায় আমরা তখন 60-70টা গাছের মধ্যে আমরা ওষুধ দিয়ে ফেলি। তখন মাগরিবের আজান পড়ে, মাগরিবের আজান পড়ার পর আমার সাথে মানে বলছিল যে ভাই দেখ
মাগরিবের আজান দিয়ে ফেলেছি, চল বাড়িতে চলে যাই। তখন আমি বললাম যে পাগল নাকি, আর 20-30টা গাছ রয়েছে, এগুলোর মধ্যে আমরা দিয়ে ফেলি, চল দেওয়ার পর আমরা তখন বাড়িতে চলে যাব। তখন মানে যে কথা সেই কাজ, আমরা মানে আবার কাজে লেগে পড়ি। তো আমরা কাজ করতে করতে তখন হঠাৎ করে আমরা দেখতে পাই যে আমাদের পিছনে কেউ একজন হাঁটা চলা করলো। তখন হাঁটা চলার শব্দটা ছিল মানে খুব ভয়ঙ্করভাবে, যে হুট করে হেঁটে চলে গিয়েছে। তখন আমার সাথে একটা মানে সে বলছিল যেটা এখন মারা গিয়েছে, সে বলতে যে ভাই দেখ, কেউ যেমন আমাদের পিছনে হেঁটে গিয়েছে। তখন আমি বললাম যে কি বলছিস উল্টাপাল্টা, কে আবার হেঁটে যাবে? কিন্তু হাঁটার শব্দটা কিন্তু আমার মাথার মধ্যে মানে আমার কানেও কিন্তু এসেছিল। তখন আমি বললাম যে কে হতে পারে? তখন আবার বললাম যে ছাড় তো, এসব বাদ দে, উল্টাপাল্টা কিসব কানে আসছে, চল তাড়াতাড়ি আগে গাছগুলোর মধ্যে ওষুধগুলো শেষ করে দিয়ে তারপর বাড়িতে চলে যাব। তখন আমার এরকম কথা শুনে সে তাড়াতাড়ি কাজ করতে থাকে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে আমাদের সামনের দিক দিয়ে আবার কেউ একজন জোরে হেঁটে চলে যায়। হাঁটার পর আমরা আবারও দেখতে পাই, তখন আমাদের আর সন্দেহটা ভুল ছিল না। তখন সে মানে আমার সাথেটা বলছিল যে ভাই দেখ, এখানে খুব খারাপ কিছু করতে চলেছে, চল আমরা বাড়িতে চলে যাই। তখন আমি বললাম যে আরে ভাই, আর তো মনে হয় 5-6টা গাছ রয়েছে, চল তাড়াতাড়ি করে ফেলি। তখন আমরা যখন করে ফেলতাম যাই, তখন লাস্টের যখন গাছটার মধ্যে আমরা মানে ওষুধটা দেওয়ার পর আমরা দেখতে পাই যে আমাদের পিছনে কে একজন দানব আকৃতির মতো দাঁড়িয়ে রয়েছে আমাদের পিছনে। তো তার মুখটা ছিল খুব ভয়ঙ্কর, তার মুখ দিয়ে কিরকম একটা মানে শব্দ বের হচ্ছিল এবং লালা পড়ছিল। লালাটা ছিল খুব বিষাক্ত, তার লালাটা ছিল এমন যে মাটিতে পড়ার সাথে সাথে মাটির মধ্যে আগুন জ্বলে যাচ্ছিল। সেটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে আমি একটা দৌড় দিয়ে বাগানের মানে একটু পিছে চলে যাই। আর আমার সাথেরটা সে দৌড় দিল না আমার সাথে, সে তাকে দেখে একদম কাঁপতে শুরু করে দেয়। তখন তাকে ধরে ফেলার পর তাকে মানে কিরকম জানি তার কিছু একটা বলছিল সে পিশাচটা। তখন আমি মানে খুব ভয় পেয়ে আমি বাগানের মানে পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে আসি বাগান থেকে, এবং আসার পর আপনাদেরকে দেখতে পাই। কিন্তু এখন আমার বিশ্বাস আমার সাথেরটা আর বেঁচে নেই, সে হয়তো মারা গিয়েছে। সে বলে সে খুব কান্না করে দেয়। তো তার কান্না শুনে আমরা অনেকটা ভয় পেয়ে যাই। আমরা মাহফুজ ভাবলাম যে তাদের সাথে কি এমন ঘটে গিয়েছে। তো তার একটু পরে কিন্তু আমার ভাবা চলে আসে। আমার আব্বু এসে দেখতে পান যে কাজের লোকটা মানে শুধু কান্না করছে, এবং এমন কান্না মানে কান্নার মতো কান্না না, এবং আমার আম্মু খুব কান্না করছে, কেননা ওই কাজের লোকগুলোকে আমার আম্মু খুব আদর করতো। তো যাই হোক, একটাকে যখন পাওয়া যাচ্ছে না, তখন আমার আব্বুকে সব কিছু আবার খুলে বলার পর আব্বু বললেন যে তাড়াতাড়ি ঘর থেকে লাইট বের করে নিয়ে আসো, গিয়ে দেখি পান বাগানের ভিতরে সে কি এখনো আছে নাকি। তখন আমার আব্বু, আমি এবং আমার আম্মু আর আমাদের সাথে ওই লোকটা মানে যেতে চাইছিল না। সে বলছিল যে আমি এখানে গেলে আমাকে সে মেরে ফেলবে। আমি তাকে দেখেছি, সে খুব ভয়ঙ্কর দেখাতে। কিন্তু আমরা বললাম যে আরে চলো না, তুমি হয়তো তাকে দেখেছো কোন জায়গায় তাকে ধরেছিল। তখন সে খুব ভয়ে আমাদের সাথে বলছিল আচ্ছা চলো, আমাকে খুব ভয় করছে। তখন আমরা তাকে একটু আশ্বাস দিলাম, আশ্বাস দিয়ে বললাম যে চলো, কোনো ক্ষতি হবে না। তখন আমরা সবাই মানে কালিমা পড়তেছি, নানা রকমের সূরা পড়তেছি, পড়ার পর আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। তো যাওয়ার পর আমরা যখন পান বাগানের নিকট চলে আসি, তখন আমরা শুনতে পাই যে পান বাগানের ভিতরে বিকট কিছু শব্দ হচ্ছে। তো শব্দগুলো খুব ভয়ানক ছিল। সেই শব্দটা শুনে যে আমাদের সাথে যে কামলা লোকটা ছিল, সে মানে দৌড় দিয়ে চলে যায়। তখন তাকে আমার আব্বু এক চুট দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। ধরার পর বললেন যে এই তুমি কোথায় যাচ্ছ, তুমি আমাদের সাথে থাকো, আমাদেরকে তো তুমি দেখাতে হবে যে তাকে তুমি কোথায় ফেলে রেখে এসেছো। তখন সে মানে খুব ভয় পেয়ে মানে কান্না শুরু করে দিচ্ছে। তার কান্না দেখে আমরাও মানে কান্না করছি, আমাদের খুব ভয় লাগছে তার এরকম ভয়ের টেন্ডেন্সিটা দেখে। তো আমরা ভাবলাম যে আচ্ছা চলো, তো সে ভিতরে গেলে যাক, না গেলে নাই, আমরা চাই। তখন আমার আব্বু, আম্মু এবং আমি সবাই সিদ্ধান্ত নিলাম যে পান বাগানের ভিতরে যাব। তো আস্তে আস্তে করে পা ফেলে আমরা পান বাগানের ভিতরে এগোচ্ছিলাম। তখন আমরা পান বাগানের ভিতরে অনেকটা লাইট মেরে দেখি, তো আমার আব্বুর কাছে একটা বিদেশি লাইট ছিল। তো সেই বিদেশি লাইটটা দিয়ে তিনি নানান রকমের খুব মানে খুঁজছিলেন যে কিছু পাওয়া যায় কিনা, নানান কোনায় কানায় মানে খুঁজছিলেন। তো পান বাগানটা ছিল খুব ঝোপঝাড়, ওই ঝোপঝাড়ের ভিতরে কিন্তু অনেকটা পথ দেখাও যায় না। তো আমরা যখন এগোতে যখন এক প্রান্তে চলে আসি, তখন আমরা দেখতে পাই যে কিছু মানুষের মতো একজন মানুষ ওইখানে পড়ে রয়েছে। তো ওইখানে থাকা
ওইখানে সে পড়ে থাকার কারণে আমরা তার দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা দেখতে পাই যে আমাদের কাজের লোকটা ছিল, ওই প্রথম লোকটা ওইখানে পড়ে রয়েছে। সেটা দেখে আমি মানে কান্না করে দেই, আমার আম্মু কান্না করে দেয়। তার সে যে পড়েছিল তার যে অবস্থাটা ছিল খুব বাজে অবস্থা ছিল। তার মানে মুখের মধ্যে মুখের গালগুলো ছিঁড়া ছিল, আর মানে পরনে যে শার্টটা ছিল ওই শার্টটা একদম ছিঁড়ে ফেলেছিল, এবং পিঠের মধ্যে নানান ধরনের মানে আঙ্গুলের বড় বড় ছাপ ছিল, মানে খামচে দিয়েছে এরকম, এবং মাথার মধ্যে রক্ত ভরা এবং সারা শরীরটা রক্ত মাখা হয়ে গিয়েছে। সেটা দেখে আমি এক দৌড় দিই, এবং দৌড় দেওয়ার পর আমি পান বাগান থেকে বেরিয়ে আসি। কিন্তু আমার আব্বু এবং আম্মু পান বাগান থেকে এখনো বেরিয়ে আসেননি। তারা ভাবলেন যে তাকে এখানে ফেলে রেখে আমাদের বাইরে চলে যাওয়াটা ঠিক হবে না। তখন আমার আব্বু আম্মুর এরকমটা দেখে আমি আবারও পান বাগানের ভিতর ঢোকার চেষ্টা করি। তখন আমি পান বাগানের ভিতরে যখন ঢুকে পড়ি, ঢোকার পর আমার আব্বু আম্মুর কাছে আবার চলে যাই। তখন আমার আব্বু আম্মু বলছেন যে তাকে এখানে ফেলে রেখে চলে যাওয়া যাবে না, তাকে আমি কাঁধে নেই। কিন্তু তখন যে তাকে কাঁধে করে নিবে, তাকে কাঁধে নেওয়ার কোনো সিস্টেম ছিল না, কেননা তার সারাটা শরীর ছিল রক্তমাখা শরীর। এই রক্তমাখা শরীরটাকে আমার আব্বু কাঁধে নিবেন, তার শরীর থেকে এখনো ওর মতো রক্ত পড়ছে। কিন্তু তার হাতে যখন পালসটা চেক করতে যাবেন তখন দেখতে পান যে তিনি মারা গিয়েছেন। তার হাতের পালস আর কোনো নাড়া শব্দ করছে না, তার শ্বাস নিঃশ্বাস চলছে না। সেটা দেখে আমার আব্বু খুব কান্না করে দেয়, কেননা ওই কাজের লোকটা ছিল আমার আব্বুর খুব পছন্দের। সে পান বাগানের মধ্যে খুব ভালো কাজ করত, তার জন্য আমার আব্বু তাকে খুব আদর করত। তো যাই হোক, সে তখন মারা গিয়েছে এবং সে একটা পিশাচের আক্রমণে এভাবে মারা যাবে, কিন্তু এটা আমার আব্বু কোনোদিন কল্পনাও করেনি। এবং আমার আব্বু বলছিলেন যে আজকে ওই ওষুধটা মানে শেষ করে দিয়ে আসার জন্য। তো তার জন্য কাজের লোকগুলো সন্ধ্যা পর্যন্ত ওই ওষুধগুলো শেষ করার জন্য কাজে নিয়োজিত ছিল, আর সেই কাজে তাকায় তাদের কাল হয়ে দাঁড়িয়ে এসেছে আজকে। তো যাই হোক, আমার আব্বু তাকে কাঁধে করে নিলেন। কাঁধে নেওয়ার পর তিনি বাড়িতে নিয়ে আসেন আমাদের। আনার পর ওই কাজের লোকের যে গার্জিয়ান ছিল তাদেরকে ফোন দিয়ে ডাকা হয় বাড়িতে আমাদের। তখন তারা এই খবর পেয়ে তারা কান্না করতে করতে আমাদের বাড়িতে আসে, এবং আসার পর তারা দেখতে পারেন যে তাদের ছেলের রক্তমাখা শরীরটা আমাদের উঠানের মধ্যে পড়ে রয়েছে। তারা এটা দেখতে পেরে তারা খুব জোরে কান্না করে দেয়, এবং তার মা তো তখনই হার্ট ফেল হয়ে যায়, হার্ট ফেল হয়ে সে পড়ে যায়। তখন আমরা তার মাকে নিয়েও হাসপাতালে যাই। তখন তার মায়ের জ্ঞানটা ফেরানো হয়। তখন তার মা জ্ঞান ফেরার পর সে শুধু তার ছেলেকে বলছিলেন খালি, সুবান সুবান, কই তুমি? আমার ছেলেটা আমাকে ফেলে এভাবে চলে গিয়েছে, আমার ছেলেটাকে আমি কোথায় পাবো? তিনি এভাবে বিলাপ করে কান্না করছিলেন। তখন ওনার কান্নাটা খুব হৃদয় ছুঁয়ে গিয়েছিল আমাদের। তো যাই হোক, আমরা তাদের মানে ওনাকে আমাদের বাড়িতে আবারও নিয়ে আসি। আসার পর ওনার ছেলেকে এইভাবে পড়ে থাকা দেহটা আমরা এইভাবে মানে দেখতে পারি। তো আমাদের বাড়িতে তখন অনেক মানুষ জড়ো হয়ে যায়। তখন রাত্রি প্রায় 12টা বেজে যায়। তো 12টা বেজে যাওয়ার পর অনেকটা মানুষ আসে। আসার পর আমরা বললাম যে সবাই বাড়িতে চলে যান এবং ঘুমিয়ে পড়েন, আর জানাজা হবে কালকে সকাল 10টায়। তখন এরকম ঘোষণা শুনে সবাই বাড়িতে চলে গেলেন, এবং বাড়িতে যাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লেন। এবং আমরাও ঘুমাতে যাই, কিন্তু আমাদেরকে ঘুম হবে। আর ওই ছেলেটার মা বাবা তো দুজন সারা রাত কান্না ভেঙে পড়েছেন। তাদের সাথে আমার আব্বু আম্মু তাদের সাথে সান্ত্বনা দিচ্ছেন এবং বোঝাচ্ছেন। তো তাদের কিন্তু বাড়িঘর ছিল না, তারা এখানে ভাড়া থাকতো একটা বাড়িতে, এবং তার ছেলেটা যেটুকু আয় করতো সেটুকুতে তাদের সংসারটা চালাতে। এক কথায় বলা যায় তারা খুব গরিব ছিল, এবং তার বাবা রিক্সা চালাতেন, এবং রিক্সা চালিয়ে আর কয় টাকা ইনকাম করা যায়। তো যাই হোক, তারা এভাবে কান্না ভেঙে পড়ে, এবং তাদের একমাত্র ছেলের মৃত্যুর শোকে তারা খুব শোকাহত হয়ে পড়ে। তো তার পরদিন যখন সকাল 10টা বেজে যায়, 10টা বাজার পর তার জানাজা দেওয়া হয় এবং তাকে দাফন দেওয়া হয়। তখন অনেক মানুষ জিজ্ঞেস করতে এসেছে যে তার এরকম বিশ্রীভাবে মারাটা কিভাবে হয়েছে। তখন আমার আব্বু বলছেন যে তারা পান বাগানে কাজ করতেছিল। তো সন্ধ্যার পর ওই ছেলেটা বেরিয়ে আসে একজন, এবং একজন ভিতরে থাকে। তো আমি যখন দোকান থেকে বাড়িতে আসি, আসার পর আমি দেখতে পাই যে তারা কান্নাকাটি করছে। তখন তারা আমাকে বাগানে নিয়ে আসে, এবং আসার পর আমি দেখতে পাই যে ওই ছেলেটা এখানে পড়ে রয়েছে, তাকে কোনো পিশাচে হয়তো আক্রমণ করে দিয়েছে। তো এরকম ঘটনা শোনার পর পুরো এলাকার মধ্যে একটা রোল পড়ে যায় যে এলাকার মধ্যে পান বাগানের ভিতরে একটি ভয়ঙ্কর পিশাচ ঢুকে পড়েছে, যেটা কিনা মানুষকে মেরে ফেলছে। তো এরকম ঘটনাটা কিন্তু এখনো আমাদের এলাকাটা এখনো থমথম হয়ে আছে।
আজকে ঘটনাটা ঘটে গিয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। ছেলেটার মৃত্যুতে পুরোটা এলাকা শোকাহত হয়ে রয়েছে। তো আমার আব্বু যথাসাধ্য মতে ওই ছেলের বাবাকে কিছু টাকা দেন এবং টাকা দিয়ে তিনি সান্ত্বনা পোষণ করান। কি আর করা যাবে? তো এভাবে কিন্তু আমাদের এলাকাটা এখনো থমথম এবং খুব ভয়ের একটা অনুভূতি চলছে। তাই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। কেননা আমরা যে পরিস্থিতির মধ্যে এখন শিকার হয়ে আছি, আমাদের 1 সপ্তাহ ধরে আমাদের পান বাগানেও কিন্তু এখনো ঢোকা হয় না। পান বাগানের মধ্যে অনেকটা পান এখনো পচে যাচ্ছে, কিন্তু পানগুলো তোলা হচ্ছে না। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি এবং সবাই দোয়া করবেন যেন আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমার দুঃসম্পর্কে ফুফাতো ভাইয়ের একটি নির্মম মৃত্যু কাহিনী, যেটি কিনা 1 সপ্তাহ আগে ঘটে গিয়েছে। তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তাদের এলাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আশা করি আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক, আজকের প্রথম এপিসোডটি আপনাদের কাছে পেশ করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় এমিল এপিসোডটির কাছে। তো দ্বিতীয় এমিল এপিসোডটি খুব ভয়ঙ্কর একটি ঘটনা, যেটি একটি কালো জাদুর ঘটনা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আর দেরি করছি না, এখন দ্বিতীয় এপিসোডটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তো মনোযোগ দিয়ে শুনবেন। তো আসসালামু আলাইকুম প্রিয় ইমন ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমার সালাম নেবেন। আমি রংপুর জেলা থেকে আমি নাদিম বলছিলাম। আমি অনেকটা ভালো আছি, তবে 1 বছর আগে আমি ভালো ছিলাম না। কেননা 1 বছর আগে আমার পরিবারের সাথে এমন একটি কালো জাদুর ঘটনা ঘটে গিয়েছিল, যেটি আমাদেরকে শোকাহত করে ফেলে এবং সেটির শোকাহতভাবে এখনও আমরা খুব ভোগান্তিত আছি। তো যাই হোক, আমি আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। আমাদের বাড়ি হচ্ছে রংপুর জেলায়, রংপুর মেইন শহরে আমাদের বাড়ি। তো আমরা ফ্যামিলিতে আমরা 4 জন লোক, আমি এবং আমার বোন এবং আমার বাবা মা। তো আমার বোন যে ছিল তার মানে বিয়ের বয়স হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার বোন ছিল খুব ভালো একজন মেয়ে। তো ভালো মেয়ে হওয়ার কারণে আমার বোনের জন্য অনেক রকম প্রস্তাব আসে তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। তখন আমার আব্বু আম্মু বললেন যে ভালো একটা ছেলে দেখে আমার বোনকে বিয়ে দিবেন। তখন এরকম মানে ছেলে খুঁজতে থাকে এবং আমার বোন তখন ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবেন। তো পরীক্ষা দেওয়ার 1 মাস আগের ঘটনাটা সেটা। তো আমার আব্বু আম্মু কিন্তু মানে ভালো ছেলে খুঁজতে চেষ্টা করছেন, কেননা তাকে মানে ভাবছিলেন যে ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমার বোনকে বিয়ে দিয়ে দিবেন। তো যাই হোক, এভাবে কিন্তু সে পড়ালেখা করছে এবং আমার আব্বু আম্মু কিন্তু তার জন্য পাত্র খুঁজছেন। এভাবে খুঁজতে খুঁজতে আমার আপুর পরীক্ষাটা একবারে ঘনিয়ে আসে। আর প্রায় 1 সপ্তাহ পরে আমার আপুর পরীক্ষা শুরু হবে। তখন আমার যে পাশের গ্রামের একটা ছেলে ছিল, তারা মানে খুব সম্ভ্রান্ত একটা পরিবারের মানে লোক ছিল। তখন আমার আব্বুকে মানে প্রস্তাব দেন আমার বোনের বিষয়ে। বললেন যে আমার বোনকে তারা মানে তাদের ছেলের বউ করতে চায়। তখন আমার আব্বু মানে তাদেরকে একটু দেখাশোনা করলেন। দেখাশোনা করার পর দেখলেন যে ছেলেটা মানে কি একটু ভালো না। তখন আমার আব্বু আম্মুর সাথে বললেন যে কালকে যে আমাদের কাছে যে ছেলেটার বাবা প্রস্তাব নিয়ে আসছিল, সে তো ভালো না, আর ছেলেটা মানে নেশা পানি করে, সে ছেলেটা খারাপ। এই ছেলের কাছে যদি আমাদের মেয়েকে বিয়ে দিয়ে দেই, তাহলে আমাদের মেয়েটার দুঃখ ছাড়া আর কিছু বাকি থাকবে না। তখন আমার আম্মু বললেন যে যদি দুঃখ হয় তাহলে আমার মেয়েকে দেওয়ার দরকার নেই এখানে, আর মেয়েটা এখন ইন্টার পরীক্ষা দিবে, পরীক্ষাটা সে মনোযোগ দিয়ে দেও, তারপর না হয় তার জন্য বিয়ের ঘর দেখো। তখন আমার আব্বু বললেন যে হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু এখানে মানে একটা বিষয় ছিল যে ওই পরদিনও কিন্তু ওই ছেলেটার বাবা মা এবং ছেলেটা আবার চলে আসে আমাদের বাড়িতে। আসার পর তারা মানে খুব ভালোভাবে প্রস্তাব দেয়। তারা মিষ্টির কার্টুন এবং অনেক কিছু খাবার দাবার নিয়ে আসেন আমাদের বাড়িতে। আসার পর বলছিলেন যে আমাদের সাথে গল্প সল্প করছিলেন এবং আমার আব্বু তখন ছিলেন চাকরিতে। তো চাকরি থেকে যখন বিকেলবেলা ফিরে আসেন, তখন মানে ততক্ষণ পর্যন্ত আমার আব্বুর জন্য তারা ওয়েট করছিল এবং তারা মানে আমার আব্বুর সঙ্গে কথাবার্তা বলে বিয়ের দিন ফাইনাল করবে বলে তারা মানে সিদ্ধান্তে মানে ছিলেন। তো আমার আব্বু আসার পর দেখতে পেলেন যে ওই মানে তারা মেহমান বসে রয়েছে, ওই আগের দিনের ছেলেটা এবং ছেলের বাবা মা। তখন আমার আব্বু মনে মনে ভাবছিলেন যে এখনো তো তারা বাড়িতে চলে এসেছে, তাদের কাছে তো আমার মেয়েকে কোনোদিন বিয়ে দিব না।
তখন আমার আব্বুর মানে যে কথা সে কাজ, তিনি আমার মানে তিনি ওদের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেন, রিঅ্যাক্ট করে ফেলেন। তো রিঅ্যাক্ট করার কারণটা ছিল যে তারা মানে খুব জোর গলায় বলছিল যে আপনার মেয়েকে আমরা 1 মাসের ভিতরে মানে বিয়ে করে নিয়ে যেতে চাই। তখন আমার আব্বু বললেন যে আমার মেয়েটা এখন এইচএসসি পরীক্ষা দিবে, আপনারা কি পাগল হলেন নাকি? আর আমার মেয়েকে আপনার ছেলের কাছে কোনোদিন বিয়ে দিব না। তো তার কারণ জানতে চাইছিল ছেলেটার বাবা। তখন আমার আব্বু বললেন যে দেখেন, আপনার ছেলেকে যে আমার মেয়েকে বিয়ে দেবো আপনার ছেলের কাছে, তো তার মানেটা কি? আমার মেয়েকে এখন এইচএসসি পরীক্ষা দেওয়াচ্ছি, আপনার ছেলেটা একটা মূর্খ ছেলে এবং সে নেশা পানি করে ঘুরে বেড়ায়, এরকম ছেলের কাছে আমার মেয়েকে কোনোদিনও বিয়ে দিতে পারবো না। তখন আমার আব্বুর এরকম কথাবার্তা ওই ছেলেটার বাবা আমার গায়ে লেগে যায়। তারা তারা তখন বললেন যে ভাইয়া, আপনি কিন্তু এরকম ভাবে কথাবার্তা বলে আপনি ঠিক করলেন না, এর মাসুল আপনাকে দিতেই হবে। তখন আমার আব্বু বললেন যে কি মাসুল দিতে হবে সেটা আমি পরে দেখে নেব, এখন আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান। তখন ওই মিষ্টির কার্টুনগুলো আমাদের বাড়িতেই ফেলে রেখে তারা চলে গিয়েছিল। তখন আমার আব্বু পিছনে পিছনে ডাকছিলেন, ডেকে বলছিলেন যে ভাইয়া, আপনাদের মিষ্টির কার্টুন তো নিয়ে যাবেন। তখন তারা বলছিলেন যে আপনাদেরকে এগুলো শ্রদ্ধা দিয়ে ফেলেছি, আর এগুলো নিব না। তখন আমার আব্বু বললেন যে হায় রে মানুষ, কি মানুষ দেখো, কত দেমাগ দেখায়। তো যাই হোক, এভাবে কিন্তু 1 সপ্তাহ চলে যায় এবং ঠিক 1 সপ্তাহ পর যখন আমার আপুর পরীক্ষা শুরু হবে, তখন প্রথম দিনে পরীক্ষাটা ছিল বাংলা পরীক্ষা। আমার আপু খুব ভালোভাবে স্টাডি করছিল যে পরীক্ষাটা দিবেন। তো তখনই কিন্তু আমার আপুর সাথে একটা খারাপ ঘটনা ঘটে যায়। আমার আপুর যখন পরদিন পরীক্ষা ছিল, এর আগের দিন মানে তার খুব মাথা ব্যথা উঠে পড়ে। তো মাথা ব্যথাটা এমন ছিল যে খুব ভয়ানকভাবে মাথাটা তার এতটাই গরম ছিল, যেটা মানে বলে বোঝানোর মতো না। এত গরম মাথা দেখার পর মানে আমার আব্বু আম্মু মানে ভয় পেয়ে যায়। তারা ভাবলেন যে সেই মেয়েটার মাথা এরকম গরম, কিন্তু মেয়েটা দিব্যি হাঁটাচলা করতে পারছে, কিন্তু সে অস্বস্তিও ভোগ করছে যে তার খুব খারাপ কিছু ঘটে চলছে তার কাছে। তখন আমার আব্বু আম্মু বললেন যে তাকে কোনো হাসপাতালে নিয়ে যাবে। তো রাতে কিন্তু তাকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে, ভালো ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন বললেন যে ডাক্তার দেখুন, আমার মেয়েটার কালকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, তো আজকে তার এরকম হওয়ার কারণটা কি? আজকে যদি সেভাবে ভেঙে পড়ে তো কালকে তো সে পরীক্ষা দিতে পারবে না। তখন ডাক্তার মশাই অনেক রকম চিকিৎসাপাতি করলেন, তাকে কয়েকটা ইঞ্জেকশনও দিলেন তার মাথা এরকম গরম হওয়া দেখে। তখন মানে কোনো কাজই হচ্ছিল না। রাত যতই গভীর হচ্ছিল, তার মাথা সারা শরীরে তো গরম হয়ে হচ্ছিল, আর সে মানে কান্না করছিল। তো আর এতটাই কান্না করছিল যে তার খুব অস্বস্তি ভোগ হচ্ছিল। তো ডাক্তার কিন্তু ওষুধ দিয়েছিল, ইঞ্জেকশনও দিয়েছিল, কিছু কাজই করছে না। তো কাজ না করার কারণ ছিল, তো কারণটা আপনারা শুনতে মানে জানতে পারবেন, শুনতে থাকুন। তো যাই হোক, পরদিন কিন্তু আপুর পরীক্ষা ছিল। ওই পরীক্ষার মধ্যে আপু আর যেতে পারেনি। যেতে না পারার কারণে আমার আব্বু আমার মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তারা ভাবলেন যে মেয়েটাকে এইচএসসি পরীক্ষা দেওয়াবো, কিন্তু এইচএসসি পরীক্ষার আগের দিন এ কি সর্বনাশ হয়ে গেল। মেয়েটা তো এখন মাথায় তুলতে পারছে না বিছানা থেকে। তখন আপুর এমন অবস্থা হচ্ছিল যে তার মানে মানে তার শরীরটা মানে শুকিয়ে যাচ্ছিল, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তার এত অবস্থা খারাপ দেখে মানে আমার আব্বু আম্মু খুব ভয়ে ভয়ে মানে মানে কোথা থেকে কোথায় যাবে তারা খুঁজে পাচ্ছিল না, দিশা পাচ্ছিল না। তখন তারা পরীক্ষাতে দূরের কথা, তাদের মেয়েকে কিভাবে বাঁচাবে মানে সেটা নিয়ে তারা পড়ে রয়েছে। এবং আমাকেও নিয়ে মানে তারা বেড়াচ্ছে যে কোথায় যাওয়া যায়, কোন কবিরাজের কাছে যাওয়া যায়। তখন আমাদের যে রংপুর জেলার মধ্যে একটা কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে আমরা গেলাম। তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। যাওয়ার পর আমরা কবিরাজের কাছে বললাম যে আমার আম্মু বলছিলেন যে কবিরাজ মশাই, আমার না মেয়েটার মানে এইচএসসি পরীক্ষার্থী ছিল, তো আমার মেয়েটার তো মানে খুব মানে অসুস্থ এবং এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, তার সারা শরীর খুব গরম হয়ে গিয়েছে। ডাক্তারের কাছে গিয়েছি, ওষুধ পানি খাওয়াইছি, কিন্তু কোনো লাভ হয়নি। তো তার জন্য আপনার কাছে আসলাম, আপনি প্লিজ দয়া করে কিছু একটা করুন। তখন আমার তখন ওই কবিরাজ মশাইটি বললেন যে আপনাদের মেয়ের কি হয়েছে। সেটা শুনে আমার আম্মু বললেন যে আমার মেয়ের তো মানে সারাটা শরীর গরম এবং খুব জ্বর উঠেছে আবার। তো জ্বরটা এতটাই জ্বর যে মানে তার শরীরে হাত রাখা যাচ্ছে না। সে যেখানে বসছে, যেখানে ঘুমাচ্ছে, সেই জায়গাটা যেমন আগুন দিয়ে হিট করে দেওয়া হয়েছে। তখন কবিরাজ মশাই এরকমটা শোনার পর তিনি বললেন যে এটা নিশ্চয়ই কোনো খারাপ একটা লক্ষণ হবে। তখন কবিরাজ মশাই বললেন যে আপনারা আমাকে এখনই নিয়ে চলুন আপনার মেয়ের কাছে। তখন আমার আম্মু বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি এখনই
চলে আসলে আমাদের জন্য ভালো হয়। তখন আমার আম্মু, আব্বু এবং আমি ওই কবিরাজ মশাইকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসি। আসার পর আমার বোন ছিল তখন বিছানার মধ্যে কাতরাচ্ছিল। তার শরীর খুব গরম ছিল এবং তার পাশে আমার নানু ছিল। আমার নানু তার মাথার মধ্যে পট্টি দিচ্ছিল পানি দিয়ে, কিন্তু কোনো লাভ তো হচ্ছিল না। তখন ওই কবিরাজটি আমার বাড়িতে ঢোকার আগে তিনি বলছিলেন যে বাড়িতে কোনো একটা খারাপ কিছু করতে চলেছে। তখন তোনার এরকম কথা শুনে আমার আম্মু ভয়ে ভয়ে বললেন যে, কবিরাজ মশাই কি হয়েছে আমাদের বাড়িতে? তখন কবিরাজ মশাইটি বললেন যে, আপনাদের বাড়িতে খুব খারাপ কিছু করতে চলেছে, কোনো কালো জাদু পড়েছে আপনাদের বাড়িতে, সেটা আমি বাড়িতে ঢোকার সময় লক্ষ্য করতে পারছি। তখন আমার আম্মু বললেন যে, আপনি এটা কি লক্ষ্য করলেন? তখন কবিরাজ মশাই বললেন যে, এটা আমার গাইবী একটা শক্তি রয়েছে। তখন আমার আম্মু আর কিছু বললেন না। তখন তিনি বললেন যে, আমার মেয়ে ঘরের ভিতরে আছে, আপনি চলে আসেন। তখন কবিরাজটি আমার বোনের কাছে চলে আসে। আসার পর তিনি আমার বোনকে দেখতে পারলেন যে তিনি ছটফট করছেন। ছটফট করা দেখে কবিরাজ মশাই তিনি বুঝতে পেরে গিয়েছেন যে আমার বোনের উপর কোনো কালো জাদু করা হয়েছে। তখন তিনি বললেন যে, আপনার মেয়ের উপর একটা কালো জাদু করা হয়েছে, ভয়ঙ্কর কালো জাদু। আর যেটা কিনা আপনাদের বাড়ির ভিতরেই করা হয়েছে। তখন ওনার এরকম কথা শোনার পর আমার আব্বু অবাক হলেন এবং অবাক দৃষ্টিতে তিনি বললেন যে, কবিরাজ মশাই, আমার মেয়ের কি এমন হলো যে আপনি এতটা ঘাবড়াচ্ছেন আমার মেয়েকে দেখে? তখন কবিরাজ মশাই বললেন যে, আপনার মেয়েকে কেউ তাবিজ করে দিয়েছে। তখন এরকম কথা শুনে কবিরাজ মশাইয়ের মুখ থেকে আমার আব্বুর মুখ দুইচোখ হয়ে গেল। তিনি বললেন যে, কবিরাজ মশাই, এখন কি করা যায়? আমার মেয়েকে যে কোনোভাবে বাঁচাতে হবে। দেখুন, আমার মেয়েকে যদি বাঁচাতে না পারে আমার মান সম্মান থাকবে না। তখন কবিরাজ মশাই বললেন যে, আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনাদের সাথে কারো কি শত্রুতা রয়েছে, যে এমন শত্রুতা যারা আপনাদেরকে ক্ষতি করতে পারে? তখন আমার আম্মু বলে উঠলেন যে, তেমন তো কেউ নেই, তবে কিছুদিন আগে একজন মানে একটা ঘর আসছিল আমার মেয়ের জন্য। ঘর আসার পর আমার স্বামী একটু তাদেরকে উল্টাপাল্টা কথা বলে দেয়। তিনি বললেন যে, আপনার ছেলের মতো এরকম অশিক্ষিত একটা ছেলের কাছে আমার মেয়েকে কখনো বিয়ে দিব না। তখন তারা খুব রাগ হয়ে যায় এবং তাদের মিষ্টির কার্টন ফেলে রেখেই তারা বাড়িতে চলে যায়। তখন তারা খুব রাগান্বিত হয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তখন কবিরাজ মশাই বললেন যে, তাদের বাড়ি কোথায়? তখন বললেন যে, ওই তো পাশের গ্রামে। তখন এই কথাটা শুনে কবিরাজ মশাই বললেন যে, তাদের বাড়িতে আমাকে নিয়ে চলেন। তখন আমার আব্বু বললেন যে, তাদের সাথে তো ঝগড়া করেছি ওই দিন, আজকে যদি তাদের বাড়িতে যাই তাহলে তো তারা আমাকে খারাপ কিছু বলতে পারে। তখন আমার কবিরাজ মশাইটি বললেন যে, কোনো সমস্যা হবে না, আমি শুধু তাদের বাড়ির সীমানাটায় পাড়া দিয়ে আসবো। তখন আমার আব্বু বলেন যে, আচ্ছা ঠিক আছে। তো তাদের বাড়িটা ছিল রাস্তার পাশেই। তো তাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমিও গিয়েছিলাম। তোমার আব্বু এবং কবিরাজ মশাই আমি যাচ্ছি। যাওয়ার পর তাদের বাড়ির কিনারে গাড়ি থেকে নেমে পড়ি। নামার পর কবিরাজ মশাই তাদের যে সীমানাটা ছিল বাড়ির, ওই সীমানাটার মধ্যে তিনি দুইটা পা রাখেন। পা রাখার পর তিনি কিছুক্ষণ চোখটা বন্ধ রাখলেন। বন্ধ রাখার পরে তিনি কিছুক্ষণ পর চোখ খুলে বললেন যে, সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। তখন আমার আব্বু ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে তিনি বললেন, তাড়াতাড়ি গাড়িতে উঠেন। তখন গাড়িতে ওঠানোর পর কবিরাজ মশাইকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। আসার পর তিনি বললেন যে, তাড়াতাড়ি তোমাদের বাড়ির সীমানায় খুঁজতে থাকো, এমন কিছু তোমাদের বাড়িতে রয়েছে যেটা ওই বাড়ি থেকে কিছু একটা তোমাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। তখন আমার আব্বু আম্মু ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর তারা ভাবলেন যে, কবিরাজ মশাই আপনি কিসের কথা বলছেন? তখন কবিরাজ বলছেন যে, কোনো একটা ভয়ঙ্কর তাবিজ পুঁতে দিয়েছে হয়তো। তখন আমার আব্বু বললেন যে, তাবিজ আবার কে পুঁতে দেবে? তাবিজ তো এখানে পোঁতার কোনো কথা নেই, আর আমাদের বাড়িতে কে তাবিজ পুঁতবে? তখন কবিরাজ মশাই রেগে গেলেন। রেগে গিয়ে বললেন যে, এই তোমরা কি এখানে মজা করছো নাকি আমার সাথে? তাড়াতাড়ি খুঁজতে বলছি খোঁজো, না হলে তোমাদের মেয়ের খুব বিপদ হয়ে যাবে। তখন কবিরাজের এরকম কথাবার্তা শুনে আমার আব্বু আম্মু খুঁজতে লেগে পড়েন তাবিজ খোঁড়ার কাজে। তখন সারাটা বাড়ি খুঁজে ফেলে, সারাটা ঘর বাড়ি সবকিছু খুঁজে ফেলে। খোঁজার পর যখন তাবিজটা পাচ্ছিল না, তখন সবাই বলছিলেন যে, তাবিজ তো পাওয়া যাচ্ছে না। তখন কবিরাজ মশাই বললেন যে, আপনাদের বাড়ির যে পিছনে একটা খড়ের একটা পুঞ্জি রয়েছে, ওই খড়ের পুঞ্জির পাশে গিয়ে দেখুন, ওইখানে আমার মনে হচ্ছে কিছু একটা আছে। তখন তার ওরকম কথাবার্তা শুনে আমার আব্বু আম্মু ওই খড়ের পুঞ্জিটার পিছনে চলে যান। চলে যাওয়ার পর তারা দেখতে পান যে, ওই খড়ের পুঞ্জির যে নিচটা ছিল, ওই নিচের মধ্যে কিছু মাটি
উপচে দেওয়া হয়েছে। যেমন ওই মাটিটা 2-3 দিন আগে কেউ মাটিটা খুঁড়েছে, খোঁড়ার পর কিছু একটা মনে হয় পুঁতে দিয়েছে। তখন সেটা এরকমটা জায়গা দেখতে পেরে কবিরাজ মশাইকে ডাক দিলেন। এক এক ডাক শুনে কবিরাজ মশাই বাড়িতে মানে আমার আব্বু আমার কাছে চলে আসলেন। আসার পর কবিরাজ মশাই দেখতে পেলেন এবং দেখতে পেরে তিনি একটু অট্ট হাসি দিলেন। হাসি দিয়ে বললেন যে, দেখেছিস, তোরা যে বললি কিছু নেই, এই যে দেখ তার প্রমাণ। এখানে কিছু একটা পুঁতে দিয়েছে কেউ, যেটার কারণে তোর মেয়ের এরকম সর্বনাশ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এটাকে বের করে নে, না হলে তোর মেয়ের খুব ক্ষতি হয়ে যাবে। তখন আমার আব্বু বললেন যে, কবিরাজ মশাই এটাকে কিভাবে বের করব? তখন তিনি বললেন যে, দাঁড়া আমি বের করি, এটাকে আস্তে আস্তে বের করতে হবে। তখন এই বলে কবিরাজ মশাই তার ব্যাগ থেকে একটি দা বের করে নেয় এবং দাটা বের করার পর ওই দাটা দিয়ে দাটার মধ্যে কিছু মন্ত্র বললেন তিনি। মন্ত্র পড়ার পর ওই মাটিটার মধ্যে তিনি খুঁড়তে থাকেন আস্তে আস্তে করে। যখন তিনি খুঁড়তে খুঁড়তে মাটিটার শেষ ভাগে চলে যায়, তখন দেখতে পান যে লাল বর্ণের একটা তাবিজ ওই মাটির নিচে লুকায়িত ছিল, যেটা আমরাও দেখতে পাই যে আগুনের মতো লাল শিকল হয়ে আছে ওই তাবিজটা। সেটা দেখতে পেরে মানে কবিরাজ মশাই মানে খুব ভয় পেয়ে যান। তিনি বললেন যে সর্বনাশ হয়ে গিয়েছে, তাবিজটার রং তো খুব লাল বর্ণের হয়ে গিয়েছে। সেটা শোনার পর আমরাও কিছুটা আতঙ্কিত হই। আতঙ্কিত হওয়ার পর আমরা চুপ করে থাকি। তখন কবিরাজ মশাইটি তার ব্যাগ থেকে আর একটা পাতিল বের করে নেন এবং ওই পাতিলের মধ্যে তাবিজটাকে তিনি আলকাতানে মানে তুলে নেন। পাতিলের মধ্যে তোলার পর তিনি ওই পাতিল সহ আমাদের উঠানে এসে বসে পড়েন এবং বললেন যে, এখানে একটা পাটি বিছিয়ে দাও, ওই পাটির মধ্যে আমি বসবো। তখন আমার আম্মু ঘর থেকে দৌড় দিয়ে একটা পাটি নিয়ে আসেন। আসার পর উঠানের মাঝখানে ঠিক ওই পাটিটা বিছিয়ে দেওয়া হয়। তখন ওইখানে ওই কবিরাজটি বসে পড়েন। বসার পর তিনি তার ব্যাগ থেকে কিছু যন্ত্রপাতি বের করেন এবং ওই যন্ত্রপাতিগুলো ওই তাবিজটার আশপাশ দিয়ে ঘিরে দেয়। কিন্তু তাবিজটা এতটা গরম ছিল যে তাবিজটার পাশে যখন আমরা দাঁড়িয়েছিলাম আমাদের কাছেও খুব গরম লাগছিল। এতটাই গরম হয়ে গিয়েছিল যে তাবিজটা। আর তাবিজটা যেখানে ছিল পোতাইতো, ওই পোতা জায়গার মধ্যে দেখতে পেলাম যে মাটিটাও ছিল খুব গরম টাইপের, মানে এতটাই গরম ছিল যেটা মানে থাকার কথা ছিল না। তো যাই হোক, পরবর্তীতে ওই কবিরাজ মশাই তার ওই যে তাবিজটা উদ্ধার করেছিল, ওই তাবিজটাকে তিনি মানে আমাদেরকে বলছিলেন যে তাবিজটাকে এখন ঠান্ডা করতে হবে, না হলে বিপদ ঘনিয়ে আসতে পারে যে কোনো সময়। তখন তিনি তাবিজটার মধ্যে কিছু মন্ত্রপানি পড়লেন এবং ওনার দেখলাম একটা পটলির ভিতরে একটা বোতল ছিল এবং ওই বোতলটার মধ্যে কিসের যেন একটা পানি ছিল। তিনি আমাদেরকে বললেন ওই পানিটা তিনি বের করেন। বের করার পর আস্তে আস্তে ওই পানিটাকে ওই তাবিজের উপর 1 ফোঁটা 2 ফোঁটা করে তিনি ফেলতে থাকেন। তো ফেলতে ফেলতে তাবিজটা প্রায় আধা ঘন্টা যাবৎ ওই তাবিজটার মধ্যে মানে তিনি মন্ত্র পড়তে পড়তে আধা ঘন্টা পর ওই তাবিজটা মানে গরমটা ছিল যে আগুনের মতো লোক্কা হয়েছিল, ওই লোক্কাটা ছেড়ে দিয়েছে এবং একটা সাধারণ তাবিজে পরিণত হয়েছে। তখন কিছুক্ষণ পর ওই তাবিজটিকে কবিরাজ মশাই হাতে নেন। হাতে নেওয়ার পর তিনি একটা কাপড় দিয়ে তাবিজটাকে পেঁচিয়ে দেন। পেঁচিয়ে দেওয়ার পর তিনি আমার আব্বুর হাতে ওই তাবিজটা দিয়ে দেন এবং দিয়ে বললেন যে, এই তাবিজটা তোমার হাতে নাও এবং হাতে নিয়ে ওই তাবিজটাকে তুমি কি করবে জানো? তখন আমার আব্বু বললেন যে, কি করবো কবিরাজ মশাই? তখন কবিরাজ মশাই বললেন যে, ওই তাবিজটাকে তুমি নিয়ে যাবে একটা বড় রকমের মানে পুকুরে, বা এটাকে যদি কোনো নদীতে নিয়ে যেতে পারো তাহলে আরো বেশি ভালো হয়। তো আমার আব্বু বললেন যে, এখানে আমাদের আশপাশে তো কোনো নদী নেই, তবে ভালো একটা বড় পুকুর আছে, তো ওই পুকুরটাতে হবে নাকি? তখন কবিরাজ মশাই বললেন যে, হ্যাঁ ওই পুকুরটাতেও হতে পারে। তুমি তাবিজটাকে নিয়ে একটা পুকুরের মধ্যে চলে যাবা এবং ওই পুকুরের মধ্যে পানির নিচে ডুব দিবা। ডুব দেওয়ার পর ওই যে মাটিটা থাকবে, যে মাটির নিচে তুমি ওই তাবিজটাকে পুঁতে দিয়ে আসবা, পানির নিচে মাটির নিচে। তখন আমার আব্বু বললেন যে, এটা কেমনে সম্ভব? পানির নিচে তো আমি দম রাখতে পারবো না, তো মাটির নিচে পুঁতবো কিভাবে? তখন কবিরাজ মশাই বললেন যে, এটা তোমাকে পারতেই হবে। তখন আমার আব্বু পরদিন সকালবেলা তিনি ওই পুকুরটাতে চলে যান আমাকে নিয়ে। তখন আমার আম্মু চলে আসেন আমাদের সাথে। তখন আমার আব্বু পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে নামেন। নামার পর তিনি, পুকুরটা ছিল খুব গভীর, তো প্রায় অনেকটা সময়, প্রায় 1.5 মিনিটের মতো আমার আব্বু পানির নিচে ছিলেন। তখন পানির নিচে থাকার পর তিনি সাকসেস হয়ে তারপর উঠে আসেন। উঠে আসার পর আমার আম্মু জিজ্ঞেস করলেন যে, ভাই তাবিজটা কি পানির নিচে পোতা হয়েছে? তখন আমার আব্বু বললেন যে, হ্যাঁ পোতা হয়েছে, খুব কষ্ট হয়েছে, মানে পানিটা তো খুব গভীর, ওই গভীরটাতে যাওয়া হয়েছিল, তো তারপর মানে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তখন
আমরা যখন মাটিতে পুঁতে দেওয়ার পর বাড়িতে চলে আসি, আসার পর কবিরাজ মশাইকে আবার ফোন করি। তো ফোন করার পর ওই দিন সন্ধ্যাবেলা আবার কবিরাজ মশাই আমাদের বাড়িতে চলে আসেন। আসার পর তিনি আমার বোনকে কিছু ওষুধপাতি দেন। ওষুধপাতি তিনি বাড়িতে গিয়ে বানিয়েছিলেন, ওই ওষুধগুলো আমাদের বোনকে দিলেন। দেওয়ার পর কিছু ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক করার পর তিনি বললেন যে তোমার মেয়ে এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার মেয়ের সাথে যা ঘটতে যাচ্ছিল সেটা খুব ভয়ঙ্কর হতে যাচ্ছিল। ভাগ্য ভালো যে তোমরা আমাকে ডেকে নিয়ে এসেছো, না হলে তো তোমাদের মেয়ে মারাই যেত কিছুদিন পর। তখন এরকম কথাবার্তা শুনে আমার আম্মু কান্না করে দিল, এবং কান্না করে দিয়ে আমার বোনকে জড়িয়ে ধরে কান্না করতেছিলেন তখন তিনি। তখন ওনারা এরকম কান্না দেখে কবিরাজ মশাই ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন যে তোমার মেয়ের এখন আর কিছুই হবে না, তোমার মেয়ে এখন ভালো হয়ে গিয়েছে। তখন এরকম কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলার পর তখন আমার কবিরাজ মশাই কিছু তাবিজও দিলেন আমার বোনকে। তখন তাবিজগুলো পরাহিত করা। তখন আমার আব্বু বলছিলেন যে আমার মেয়েকে এরকম ক্ষতি করতে কে চেয়েছিল, আপনি নামটা কি আমাকে বলতে পারবেন, তাকে আমি একদম পিটিয়ে মেরে ফেলবো। তখন ওই কবিরাজ মশাই বললেন যে হ্যাঁ, আমি জানতে পারি যে ওই তাবিজটা কে পুঁতেছিল। ওই যে আমাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলা প্রথম দিন, যার বাড়িতে, যে কিনা তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, সেই বাড়ি থেকে কেউ একজন তোমার বাড়িতে এসে তাবিজটা পুঁতে দিয়েছিল, এবং ওই তাবিজটা নিয়ে এসেছিল আমাদের পাশের গ্রামের কবিরাজ থেকে। তো ওই কবিরাজটির তাবিজটা আমি চিনি, ওই তাবিজটা ছিল ওই তাবিজটা। তখন আমার আব্বুর এইরকম কথাবার্তা শুনে আমার আব্বু তখন বললেন যে আচ্ছা কবিরাজ মশাই, আপনি আপনি আমাদের খুব বড় একটা উপকার করলেন। তখন কবিরাজ মশাইকে কিছু টাকা দিলেন আমার আব্বু। টাকা দেওয়ার পর তিনি তাকে পাঠিয়ে দিলেন বাড়িতে। তখন আমার আব্বু আমাকে বললেন যে আমি তাদেরকে দেখেই ছাড়বো। তখন আমার আব্বু বললেন যে কীভাবে দেখা যায়। তো তাদেরকে বললেন যে তাদের নামে মামলা করে দিবে। তো মামলা করে দিবে, তো তাদেরকে তো আগে কিছু বলতে হবে যে তারা কি এই দোষটা করেছে কিনা। তখন আমার আব্বু তাদের বাড়িতে চলে যায়। যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমাদের সাথে এরকম কেন করেছো। তখন তারা অস্বীকার চায় এবং বলে যে আমরা এসব কিছুই করিনি, তোমরা এমনিতেই আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলে দিয়েছো ওই দিন, আমরা কিছু মনে করিনি, এখন আবার কিসব উল্টাপাল্টা কথা বলছো। তখন আমার আব্বু এরকম কথাবার্তা শুনে তিনি বললেন যে তোমাদের নামে আমি মামলা করব, তোমরা আমাকে কি সর্বনাশ করতে চাচ্ছিলে। তখন আমার আব্বুর এরকম কথাবার্তা শুনে তারা বললেন যে যাও মামলা করো, আমাদের কি হবে দেখা যাবে পরে। তখন আমার আব্বু গিয়ে মামলা করেন কোর্টে। তো কোর্টে মামলা করার পর পুলিশ আসে এবং তদন্ত করার পর কিন্তু কিছুই পায় না। তো প্রমাণ ছাড়া তো কাউকে বিনা দোষে ধরেও নিয়ে যেতে পারবে না পুলিশ। তো এভাবে কিন্তু তারা বেঁচে গেল। তো যাই হোক, আজকের কিন্তু ঘটনাটা কিন্তু এখনো কিন্তু ঘটে যাচ্ছে আমাদের সাথে। আর আমার বোনের কিন্তু এখন প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে, আগে কিন্তু তার এরকম ছিল না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এরকম ঘটনা থেকে আমরা সবাই মুক্তি পেয়ে যাই, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, এই ছিল রংপুর জেলার একজন ভাইয়ের এরকম একটি দুর্দান্ত একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা ছিল, যে কালো জাদুর ঘটনার শিকার হন ওনার বোন। তো ওনার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের মতো আমি আপনাদের কাছে থেকে এখনও বিদায় নিচ্ছি। তো তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই চ্যানেলটি খুব নতুন। তো এই চ্যানেলের মধ্যে প্রতিদিনই কিন্তু ভয়ঙ্কর এবং মানুষের কাছ থেকে কালেক্ট করে ভূতের ঘটনা আপলোড করা হয়ে থাকবে। তো আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তবে তার আগে একটা কথা বলতে চাই, এই যে কালো জাদুর যে ঘটনাটা, এই কালো জাদুর ঘটনা থেকে আপনারাও কিন্তু অনেকে বিরত থাকবেন এবং সবাই সবার নিজেদের খেয়াল রাখবেন। তো সবাই ভালো করে সবার নিজের খেয়াল রাখবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।